শত অত্যাচার নির্যাতন সত্ত্বেও বিএনপি নেতাকর্মীরা রাজপথ ছাড়েনি, কৌশলের নামে গুপ্ত বেশ ধারণ করেনি। জীবন বাজি রেখে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে। তাই অপপ্রচার চালিয়ে কেউ বিএনপিকে দমন করতে পারবে না বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। গুম, খুন ও নির্যাতনের শিকার পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে তিনি বলেন, গণতান্ত্রিক সরকার গঠনের যে সুযোগ তৈরি হয়েছে তা হাতছাড়া করলে শহীদদের আত্মত্যাগের প্রতি অমর্যাদা করা হবে। নির্যাতনের শিকার পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে তারেক রহমান বলেন, প্রতিটি অন্যায়, গুম, খুনের বিচার অবশ্যই হবে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। এক যুগের অধিক সময় ধরে বাবার অপেক্ষায় বসে আছি, কিন্তু বাবার মুখটা দেখতে পারিনি এখন পর্যন্ত। গুম হওয়া বাবাকে অনেক কথা বলার ছিল সাফার। অসমাপ্ত সেসব কথা বলতে না পারার কষ্ট প্রকাশের ভাষা এখন শুধুই চোখের জল। আমাদের হাজারো কথা, হাজারো স্বপ্ন, হাজারো ইচ্ছে মাটি চাপা পড়ে গেছে। বাবাকে নিয়ে হাজারো কথা ছিল, সব আমাকে বলা হয়নি। এমনই হাজারো স্বজন হারা মানুষের আহাজারিতে ভারী হয়ে ওঠে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পরিবেশ। আমি বলতে পারি না যে তার ছেলে আর কখনো ফিরে আসবে না তার কাছে। গুম, খুন, নির্যাতনের শিকার নেতাকর্মীদের পরিবারের সদস্যদের স্বামী, সন্তান আর পিতা হারানোর মর্মস্পর্শী বর্ণনায় আবেগ আপ্লুত হয়ে পড়েন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। স্বজন হারাদের দাবি একটাই, গুম, খুন, নির্যাতনের শিকার মানুষের তালিকা আর যেন দীর্ঘ না হয় তা নিশ্চিতে অপরাধীদের বিচার কার্যকর করতে হবে। আমরা যারা ফিরে এসেছি আমাদের একটা দায়িত্ব রয়ে গেছে, আপনাদের পাশে থাকা এবং আপনাদের সাহায্য করা। ন্যায় বিচারটা যাতে প্রতিষ্ঠিত হয় এবং বিচার যেন কোনো অবস্থাতেই কোনো কারণে বাধাগ্রস্ত না হয়। এতে বিএনপি নেতারা বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার মধ্যে দিয়ে সহস্র আত্মদানের ঋণ শোধ করতে হবে। একটি রাজনৈতিক দল যেভাবে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায় এবং পারতপক্ষে নির্বাচন থেকে সরে দাঁড়াতে চায় বিভিন্ন কৌশলে, সেটার সুযোগ করছে আমরা কোনো সুযোগ দেব না। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, হাজারো জুলুম নির্যাতনের পরও বিএনপি নেতাকর্মীরা মাথা নত করেনি, তাদের বলিদান বৃথা যেতে দেয়া হবে না। মিথ্যা মামলা, হয়রানি, নির্যাতনের পরও বিএনপির একজন নেতাকর্মীও কিন্তু রাজপথ ছাড়েনি। কৌশলের নামে গুপ্ত কিংবা সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপির কর্মীরা। যে দলের নেতাকর্মীরা অন্যায়ের বিরুদ্ধে এ ধরনের আপোষহীন ভূমিকা রাখতে পারে, সেই দলের বিরুদ্ধে ষড়যন্ত্র কিংবা অপপ্রচার চালিয়ে কেউ এই দলকে দমন করে রাখতে পারবে না। আত্মত্যাগ, আপনাদের বুক ভরা কষ্ট, আমরা যারা আজ পেছনে রয়ে গিয়েছি, আমরা আমাদের সর্বশক্তি দিয়ে চেষ্টা করব যাতে এটি বৃথা না যায় ইনশাআল্লাহ। গণতন্ত্রের পথকে বাধাগ্রস্ত করতে কেউ কেউ বিভ্রান্তি সৃষ্টি করছে অভিযোগ করে বিএনপির চেয়ারম্যান বলেন, গণতন্ত্রকামী মানুষকে ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। মানবিক রাষ্ট্র গঠনের সুযোগ আমাদের সামনে এসেছে। কেউ কেউ বিভিন্ন রকম কথা বলে একটি অবস্থা তৈরি করার চেষ্টা করছে যেখানে এই গণতন্ত্রের পথ, যেটি তৈরির পথ যে তৈরি হয়েছে, সেটি যাতে বাধাগ্রস্ত হয়। অনুরোধ করব বাংলাদেশের দলমত নির্বিশেষে প্রতিটি মানুষ সজাগ থাকার জন্য, যারা বিভিন্ন উসিলা দিয়ে বিতর্ক তৈরি করে গণতন্ত্রের পথকে আবার নষ্ট করার বা ব্যাহত করার চেষ্টা করছেন, তারা যাতে সফল না হয়। তারেক রহমান বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠার একমাত্র উপায় গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা। ইসলামী আন্দোলন বাংলাদেশকে ছাড়াই নির্বাচন করবে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোট। খেলাফত মজলিসের আমির মামুনুল হক জানিয়েছেন, এই মুহূর্তে ইসলামী আন্দোলনের সাথে সমঝোতার কোনো সম্ভাবনা নেই। তবে শেষ মুহূর্তেও জোটে ইসলামী আন্দোলন ফিরবে বলে আশাবাদী জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের। 300 আসনের মধ্যে ফাঁকা রাখা 47টিতে জোট কাকে মনোনয়ন দেবে এ বিষয়ে লিয়াজো কমিটি সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বে ইসলামী ও সমমনা দল নিয়ে 2024 সালে গঠিত হয় 11 দলীয় নির্বাচনী জোট। এই জোটের অন্যতম প্রধান শরিক ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ। বুধবার জোট থেকে বেরিয়ে যায় ইসলামী আদর্শভিত্তিক অন্যতম এই বড় দল। এই অবস্থায় জোট এবং নির্বাচন কেন্দ্রিক দলীয় কার্যক্রম নিয়ে জরুরি বৈঠকে বসে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ। আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমানের সভাপতিত্বে দলের মগবাজার কেন্দ্রীয় কার্যালয়ে প্রায় 10 ঘণ্টা অনুষ্ঠিত হয় এই বৈঠক। দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসান মাহবুব জোবায়ের জানান, ইসলামী আন্দোলনের জোটে আসা নিয়ে এখনও আশাবাদী জামায়াত। বাস্তবতা হচ্ছে যে আমরা 11 দল, এখন 10 দল, ওনাদের জন্য তো আমরা আসন রেখেছি, আমরা চেয়ারও রেখেছিলাম, আসনও আমরা ঘোষণা দিয়েছিলাম যে এতটা আসন আছে। তো বাস্কতে একটা এখনো আছে, এখনো সময় আছে, সেই সময় এখনো শেষ হয়ে যায়নি। আমাদের দরজা সবার জন্য উন্মুক্ত। দলটি জোটে না এলে তাদের জন্য ছেড়ে দেয়া 47টি আসনের বিষয়ে লিয়াজো কমিটি সিদ্ধান্ত নেবে বলেও জানান তিনি। লিয়াজো কমিটি যেটা আছেন তারা সেটা বিষয়ে আলোচনা করছেন এবং সেটা একটি আলোচনা করে ওনারা সিদ্ধান্তে পৌঁছার পরে আমরা আপনাদেরকে জানাবো। এদিকে খেলাফত মজলিসের আমির মামুনুল হক জানান, জোটের ব্যর্থতার কারণেই ইসলামী আন্দোলনকে হারিয়েছেন তারা। ওনারা এককভাবেই সারা দেশের সকল আসনগুলোতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। কাজে এই মুহূর্তে আমরা আর সমঝোতার তেমন কোনো আশাবাদ আর রাখছি না। বাকি আমরা এটুকু আশা রাখি যে পরবর্তীতে পথ চলতে চলতে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই। জন আকাঙ্ক্ষা পূরণে ইসলামী আন্দোলন আবারও জোটে ভিড়বে বলেও আশাবাদী তিনি। এখন ইসলামী আন্দোলন যদি আমাদের সাথে যেহেতু আসছে না, কাজে সেই আসনগুলো আবার আমাদের মধ্যে পরস্পর আলোচনার মাধ্যমেই যেই আসনে যেই দলের প্রার্থীকে সবচেয়ে শক্তিশালী মনে করা হবে, সম্ভাবনাময়, তাকেই সেখান থেকে আমরা আমাদের নির্বাচনে ঐক্যের একক প্রার্থী হিসেবে মনোনয়ন করব। এর আগে জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের সাথে কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক করেন খেলাফত মজলিসের এই শীর্ষ নেতা। ঋণ খেলাপির অভিযোগ প্রমাণ হওয়ায় কুমিল্লা 4 আসনের বিএনপি প্রার্থী মঞ্জুরুল হাসান মুন্সির মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন। এনসিপির প্রার্থী হাসনাত আবদুল্লাহর আবেদন আপিল শুনানিতে এই রায় দেয় ইসি। অন্যদিকে হাসনাত আবদুল্লাহর প্রার্থীরা বাতিল চেয়ে বিএনপি প্রার্থীর আবেদন খারিজ করে দেয় কমিশন। এদিনে আপিল কক্ষে প্রার্থী ও আইনজীবীদের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। আগামীকাল শেষ হবে আপিল শুনানি। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলের বিরুদ্ধে 100টি শুনানি হয় 8ম দিনে। এদিন নির্বাচন কমিশনে আপিল শুনানিতে হয়েছে নানা নাটকীয়তা। ইসির আপিল শুনানি কক্ষে এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহ ও তার আইনজীবীর সাথে ফেনী 3 আসনের বিএনপি প্রার্থী আব্দুল আওয়াল মিন্টুর বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। আপিল শুনানিতে কুমিল্লা 4 আসনে এনসিপির প্রার্থী হাসনাত আবদুল্লাহর আবেদনে ঋণ খেলাপির অভিযোগ প্রমাণিত হওয়ায় বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন। একই সাথে হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে বিএনপির প্রার্থীর আবেদন খারিজ করে দেয় ইসি। রিটার্নিং অফিসারের কার্যালয়ে আমরা প্রায় 1 ঘন্টার আমরা সাবমিশন রেখেছিলাম এবং সেখানেও কিন্তু আমরা এই বিষয়গুলো নিয়ে বলেছিলাম যে আমরা যদি ল এক্সিস্ট করে তাহলে সেক্ষেত্রে উনি বিভিন্ন সময় ওনার প্রিভিয়াস হিস্ট্রিও আছে। উনি 2008 একই ঘটনা করার চেষ্টা করেছিলেন, 2018 একই ঘটনা করার চেষ্টা করেছিলেন, 24-এর ইলেকশনেও উনি যেটা 7 জানুয়ারির যে আমিডামি নির্বাচন হয়েছে সেখানেও উনি প্রার্থী হওয়ার মনোবাসনা করেছিলেন, সেজন্য ওনার বাড়ি বিক্রি করে কিছু টাকা উনি পরিশোধ করেছিলেন। আবার অর্থাৎ নির্বাচনের যখন সিজন আসে, নির্বাচনের সিজন আসলে ওনার যেই মনে হয় যে ওনার কিছু টাকা দিতে হবে বা কোর্টকে ম্যানেজ করার, এই বিষয়গুলো আমরা তখনই এনেছিলাম, কিন্তু তখন আমলে নেইনি। যেটি আবার আমরা নির্বাচন কমিশনে এসেছি, উনিও আমার বিরুদ্ধে এসেছেন, উনিও আমার বিরুদ্ধে সাবমিশন দিয়েছেন, কিন্তু ওনারটা সেখানে লিগালি সেটা আপনার রিফিউটেড হয়েছে, আমারটা সেটা প্রিভেল করেছে। এদিকে আচরণবিধি নিয়ে নির্বাচন কমিশনের কাছে শোকজের ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা মামুনুল হক। গণমাধ্যমের সংবাদের ভিত্তিতে আমাকে শোকজ করা হয়েছে। তো আমি মনে করি সেই সংবাদ মাধ্যম এবং সেই সংবাদ মাধ্যমের যে প্রতিবেদক তিনি লিফলেটের কথা বলেছেন, অথচ লিফলেটটা সংগ্রহ করা তার জন্য কঠিন কিছু ছিল না। আমি যেখানে বাংলাদেশের একটি দলের প্রধান এবং একটি জোটের অন্যতম শীর্ষ দায়িত্বশীল, সেক্ষেত্রে আমি যদি এই ধরনের হয়রানির শিকার হই তাহলে আসলে নির্বাচনের ক্ষেত্রে লেভেল প্লেয়িং ফিল্ড কতটুকু আছে
সেটা আমাদের জন্য আরো বড় করে একটি শঙ্কার জায়গা তৈরি হলো। আগামীকাল দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে সব আপিলের নিষ্পত্তি করবে নির্বাচন কমিশন। দেশে মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধ নজিরবিহীনভাবে সহিংসতা ও মব ভায়োলেন্সের শিকার হচ্ছে বলে অভিযোগ করেছেন সাংবাদিকরা। তারা বলেন, বর্তমান সরকারের সময় সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার সুযোগ থাকলেও গণমাধ্যম কর্মীরা আরও ঝুঁকির মধ্যে পড়েছেন। রাজধানীতে গণমাধ্যম সম্মেলনে সাংবাদিক নেতারা এসব কথা বলেন। এ সময় প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনাকে মধ্যযুগীয় বর্বরতা বলেও উল্লেখ করেন তারা। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। সম্পাদক পরিষদ ও নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নোয়াবের যৌথ আয়োজনে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে স্বাধীন, দায়িত্বশীল ও সাহসী সাংবাদিকতা প্রতিষ্ঠার লক্ষ্যে অনুষ্ঠিত গণমাধ্যম সম্মেলনে নেতারা বলেন, জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে নৈতিকতা ও সত্যনিষ্ঠ সাংবাদিকতার সুযোগ থাকলেও তা কার্যকর করতে অমানবিক পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে বলে অভিযোগ করেন সাংবাদিক নেতারা। আমরা সুপারিশ জমা দেওয়ার পর থেকে এই পর্যন্ত যতজন গণমাধ্যম কর্মী দেশের বিভিন্ন স্থানে আক্রান্ত হয়েছেন, যে সব গণমাধ্যম প্রতিষ্ঠান আক্রমণের শিকার হয়েছে, এর দায় দায়িত্ব সরকারকে নিতে হবে, কারণ তারা অঙ্গীকার করেও সেই অঙ্গীকার বাস্তবায়ন করেনি। আমি মনে করি একটা সরকার সত্যিকার অর্থে যদি স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাস করে, সত্যিকার অর্থে সেই উদারপন্থী দৃষ্টিভঙ্গি রাখে, তাহলে তারাই সবচেয়ে বেশি লাভবান হবে। দেশে মত প্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধ নজিরবিহীনভাবে সহিংসতা ও মব ভায়োলেন্সের শিকার হচ্ছে বলে অভিযোগ করেছেন জ্যেষ্ঠ সাংবাদিকরা। সাংবাদিকদের স্বার্থে কোনো সরকার এগিয়ে আসবে না জানিয়ে নেতারা বলেন, পেশাগত ঐক্য ছাড়া নির্যাতন ও সহিংসতা প্রতিরোধের কোনো বিকল্প নেই। মিডিয়ার ও গণতান্ত্রিক সংস্কারের জন্য যখন লড়াই হচ্ছে, তখনই দুটো পত্রিকা অফিসের একটাকে ভাঙচুর আর একটার মধ্যে আগুন লাগিয়ে দেওয়া হলো। যে মতের, যে চিন্তার, যে ভাবনার, যে আদর্শের হোক না কেন, সংবাদপত্র, সাংবাদিকতা এবং ব্যক্তিগত তার নিরাপত্তা ইত্যাদি সহ সকল বিষয়ে আমাদের ঐক্য থাকতে হবে, সমঝোতা থাকতে হবে এবং আমাদের পাশে দাঁড়াতে হবে। গণমাধ্যমের চরম সংকটময় মুহূর্তে সবাই ঐক্যের কথা বললেও তা প্রতিষ্ঠার বিষয়ে সন্দিহান অনেক সাংবাদিক নেতা। তারা বলেন, রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পেশাকে গুরুত্ব না দিলে ঐক্য কোনো অবস্থাতেই সম্ভব নয়। জুলাই যোদ্ধাদের রক্তের উপর দিয়ে অন্তর্বর্তী সরকার এসেছে। রাষ্ট্র বিনির্মাণে সংস্কার না হলে জুলাই যোদ্ধাদের সাথে বিশ্বাসঘাতকতা করা হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রিয়াজ। রাজধানীর বিয়াম মিলনায়তনে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে বিভাগীয় মতবিনিময় সভায় তিনি কথা বলেন। আলী রিয়াজ বলেন, জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে এমন একটি রাষ্ট্র ব্যবস্থা গড়তে হবে যেখানে মানুষ দুর্নীতি করার সুযোগ পাবে না। রিপোর্ট ইয়াসিন রানার। গণভোটে হা জয়যুক্ত হলে সাধারণ জনগণের কি কি উপকার হবে এবং না জয়যুক্ত হলে কি কি ক্ষতি হতে পারে তা তুলে ধরতে সরকারি কর্মকর্তাদের সাথে অন্তর্বর্তী সরকারের এই মতবিনিময়ের আয়োজন। 2025 বাস্তবায়নের জন্য সরকারি কর্মকর্তাদের জনগণের মাঝে হা ভোটের পক্ষে প্রচারণার নানান দিক নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ। 1972 সাল থেকে 2024 সাল পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নে অন্তর্ভুক্ত হওয়ার জন্য ইউরোপের বিভিন্ন দেশে 48টি গণভোট হয়েছে। এর অধিকাংশ ক্ষেত্রেই সরকার হ্যাঁ ভোটের পক্ষে সরকার প্রচারণা চালিয়েছে। তার মানে হচ্ছে সরকার যেটা করছেন সেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত পথ পদ্ধতির বাইরে কিছু নয়। সংস্কার না হলে জুলাই যোদ্ধাদের সাথে বিশ্বাসঘাতকতা করা হবে বলে মন্তব্য করেন তিনি। রাজনৈতিক দলগুলো সকলের সম্মতি পাওয়া গেল, একটা জাতীয় এজেন্ডা তৈরি হলো। তার চেয়ে নৈতিক ভিত্তি আর কিসের থাকতে পারে আমাকে একটু বুঝিয়ে বলুন তো। এখন ওনারা যদি মনে করেন যে এইটা একটা তত্ত্বাবধায়ক সরকার, এটার কাজ হচ্ছে কেবল হচ্ছে 90 দিনে একটা নির্বাচন করে বাড়ি চলে যাবেন, এটা বিশ্বাসঘাতকতা হবে জুলাইয়ের যোদ্ধাদের সঙ্গে। এই যে জুলাই জাতীয় সনদ, সেটা অধ্যাপক ইউনূসের সরকারের এজেন্ডা নয়, এটা কাউকে ক্ষমতায় বসানোর এজেন্ডা নয়, এটা কাউকে ক্ষমতা থেকে বাইরে রাখার এজেন্ডা নয়। মতবিনিময় সভায় ঢাকা বিভাগের সকল প্রশাসনিক কর্মকর্তারা অংশ নেন।